দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। 3K ক্যামেরা সহ নতুন ওকলি সানগ্লাস বাজারে আনলো মেটা, যার মাধ্যমে এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলার পাশাপাশি কোনো কিছুর দিকে তাকিয়ে সেটি সম্পর্কে তথ্য জানতে চাইলেও তা বলে দেবে সানগ্লাসটি, যা ফোনের সঙ্গে যুক্ত করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, কল করা ও গান শোনার মতো কাজ করা যায়। এদিকে 20,000 বছরের পুরনো গুহার খোঁজ মিলল অস্ট্রেলিয়ায়। গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1073 মিটার উঁচুতে অবস্থিত। এবার ওকলির সঙ্গে মিলে স্মার্ট চশমার নতুন ও উন্নত এক সংস্করণ চালু করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা। ওকলি মেটা HSTN নামের নতুন এ চশমার দাম $499। সামনের বছর চশমার আরও কিছু সংস্করণ $399 বাজারে আনবে মেটা। HSTN চশমাগুলো দেখতে সাধারণ হলেও এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার রয়েছে। এসব চশমা দিয়ে ফোনের সঙ্গে যোগ করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, কল করা ও গান শোনা যায়। সম্প্রতি মেটা স্মার্ট চশমাকে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সিস্টেমের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে গ্রাহকদের। এই চশমার মাধ্যমে ব্যবহারকারী AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে পারবেন ও কোনো কিছুর দিকে তাকিয়ে সেটি সম্পর্কে তথ্য জানতে চাইলেও বলে দেবে চশমাটি। নতুন সংস্করণের এসব চশমায় আগের মডেলের চেয়ে বেশ কিছু উন্নত ফিচার যোগ করেছে মেটা, যার মধ্যে রয়েছে আরও দীর্ঘ ব্যাটারি লাইফ, উন্নত পানি প্রতিরোধ সক্ষমতা ও 1080p রে-ব্যান চশমার চেয়ে অনেক উন্নত 3K ক্যামেরা। নতুন এই ওকলি মডেলটির মাধ্যমে ক্রীড়াবিদদের, বিশেষ করে দৌড়বিদ ও সাইক্লিস্টদের আকৃষ্ট করার দৃষ্টি রাখছে। প্রথম সংস্করণের এসব চশমা সীমিত সংখ্যায় বাজারে আনবে মেটা। এতে থাকবে নানা রঙের ফ্রেমের অপশন, ফলে ব্যবহারকারীরা চাইলে সাধারণ স্বচ্ছ লেন্স বা সানগ্লাস লেন্স নিতে পারবেন। ওকলি আশা করছে 2026 সালের শেষ নাগাদ বছর বছর মেটা 1 কোটি স্মার্ট চশমা তৈরি করবে। মেটার আশা, এসব সানগ্লাস ভবিষ্যতে তাদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের সঙ্গে মিলিয়ে এমন এক পরিধেয় চশমা তৈরি করা যাবে যাতে ব্যবহারকারীরা মেটাভার্সে প্রবেশের জন্য ডিসপ্লে সহ এসব চশমা ব্যবহার করতে পারবেন। এদিকে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন্সে প্রাচীন অস্ট্রেলীয়দের ব্যবহৃত 20,000 বছর পুরনো এক গুহার সন্ধান পাওয়ার দাবি করেছে বিজ্ঞানীরা। নতুন এই বিস্ময়কর পুরাতাত্ত্বিক আবিষ্কারে উঠে এসেছে শেষ বরফ যুগেও ব্লু মাউন্টেন্স অঞ্চলে বসবাস ছিল মানুষের। গবেষণায় ফার্স্ট নেশনস বা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মিলে কাজ করে দারগান শেল্টার নামের এক গুহায় প্রায় 700টি পাথরের তৈরি প্রাচীন হাতিয়ার খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ান গবেষকরা। এ স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1073 মিটার উঁচুতে অবস্থিত ও এটি প্রায় 20,000 বছর পুরনো বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞান ভিত্তিক সাইট নোরিস। এই আবিষ্কারের মাধ্যমে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় চিহ্নিত সবচেয়ে উঁচু প্রাচীন স্থানে মানুষের বসবাসের নিদর্শন হিসেবে স্বীকৃতি পেয়েছে দারগান শেল্টার।
তবে গুহায় খুঁজে পাওয়া বিভিন্ন নিদর্শন ও কাঠামো থেকে প্রমাণ মিলেছে হাজার হাজার বছর ধরে বারবার এ আশ্রয়স্থলে ফিরে এসেছে মানুষ। খোঁজ পাওয়া বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছে আগুন জ্বালানোর জায়গা অর্থাৎ চুলার নিদর্শন, যা ধারণ করে রেখেছে হাজার হাজার বছর আগের মানুষের বসবাসের ইতিহাস। পরীক্ষামূলকভাবে মুক্তা চাষের সাফল্য পেয়ে খুশি চাষিরা। মান ভালো হওয়ায় এসব মুক্তার বেশ চাহিদা রয়েছে। বাজারে প্রচলিত মুক্তার আকার থেকে এগুলো অনেকটাই ভিন্ন। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২৪ সালের সেপ্টেম্বরে কোটালীপাড়া উপজেলার ৬টি পুকুরে পরীক্ষামূলকভাবে ৭,৮০০ ঝিনুকে নিউক্লিয়াস পদ্ধতিতে টিস্যু প্রতিস্থাপন করে মুক্তা চাষ শুরু করে। ১০ মাস পর এসব ঝিনুক থেকে প্রায় ১৭,৪০০ মুক্তা আহরণ করা হয়। মুক্তা চাষে দিতে হয় না বাড়তি খাবার, তাই লাভজনক হচ্ছে এই চাষাবাদ। তবে বাজারে প্রচলিত মুক্তার আকার থেকে এগুলো অনেকটাই ভিন্ন। মুক্তা চাষ সহজলভ্য হওয়ায় এই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। মুক্তা চাষ একটা লাভবান ব্যবসা এবং কৃষকরা মুক্তা চাষে অনেক আগ্রহী হয়ে উঠতেছে এবং আমি তাদেরকে বলবো যে মুক্তা চাষ প্রচুর লাভবান, চাষিরা মুক্তা চাষ যেন আগ্রহী হয়। এখানে মাছের উপর কোনো প্রভাব পড়ে না, মাছের সাথে সাথে ঝিনুকও চাষ করতে পারে, আর ঝিনুক থেকে তাদের বাড়তি ইনকাম হয়। আর ঝিনুকের পানি আমরা জানি খুব উপযুক্ত পানি, এতে পুকুরের পানির পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকে যাতে মাছ সহজে বেড়ে উঠতে পারে। মুক্তা চাষ দেখছি, আমাদের মৎস্য অধিদপ্তর কর্মকর্তা স্যার আমাদের মুক্তা চাষ দেখাইছে। তারপর আমি মুক্তা চাষের চাষ দেখা পরে ওইগুলা থেকে অলংকার কিভাবে তৈরি হয় সেটা শেখার জন্য আমি প্রশিক্ষণের জন্য যাচ্ছি। প্রশিক্ষণ শেষে কিভাবে অলংকার তৈরি হয় সেটা জানার পরে আমি যখন বানাতে পারবো, সক্ষম হব, তখন এটা বাজারজাত করার জন্য যা করার দরকার সেভাবে আমি করব। মুক্তা চাষ দেখে খুব ভালো লাগছে, ভবিষ্যতে আমি মুক্তা চাষ করব এবং এটা দেখে আমার বেকারত্ব দূর করব। মুক্তা উৎপাদনের ক্ষেত্রে আমাদের সফলতা, যদি আমরা বলছি আমরা সফল এবং এটা চাষি পর্যায়ে আমরা নিয়ে যাওয়া সম্ভব এটা এক্সটেনশনের মাধ্যমে, কিন্তু সমস্যা হলো যে এটার বাজার, মানে আমার উৎপাদিত মুক্তা কোথায় বিক্রি হবে। অল্প কিছু প্রতিষ্ঠান আছে যারা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, আড়ং কিংবা এ ধরনের প্রতিষ্ঠান যারা কিছু মুক্তা কিনে থাকে, কিন্তু চাষি পর্যায়ে যদি এখন আমি ৫ লাখ কিংবা ১০ লাখ কিংবা ১ কোটি ঝিনুকে মুক্তা উৎপাদন করি তাহলে সেটা বিক্রি করার মতো কিন্তু মার্কেট আমাদের তৈরি হয়নি। অতএব আমাদের এখন যেটা প্রধান চ্যালেঞ্জ, যে যদি মুক্তা বিক্রির মার্কেট থাকে তাহলে আমার বিশ্বাস যারা উদ্যোক্তা আছেন, যারা চাষি আছেন, তারাও এই উৎপাদনের জন্য এগিয়ে আসবে। আমরা ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং মৎস্য ডিপার্টমেন্টের সাথে অনেক উদ্যোক্তাকে যোগাযোগ করে দিয়েছি এবং প্রত্যেককে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি যে খুব শীঘ্রই এই প্রকল্পটি শেষ হলেও এই প্রকল্পের আওতায় যারা আসবেন তারা মুক্তা চাষের পরবর্তীতে এগুলো বিক্রি অথবা এগুলো মার্কেটিংয়ের জন্য সরকার থেকে সহযোগিতা করা হয়। মুক্তা চাষ করে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হবেন চাষিরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিশ্বের অনেক দেশেই অদ্ভুত কিছু উৎসব প্রচলিত আছে। আমেরিকার মিনেপোলিসে ২০ ফুট উঁচু একটি পেন্সিলের ভাস্কর্য ঘিরে দেখা গেল তেমনই এক আয়োজন। প্রতি বছর হাজারের বেশি মানুষ একজোট হয় এই উৎসব ঘিরে। এদিকে চীনে হয়ে গেল ড্রাগন ফেস্টিভ্যাল। চীনের সাংস্কৃতিক পর্যটনের এখন বেশ প্রসার হয়েছে। দেশটির ঐতিহ্যবাহী পর্যটন স্পটে ভিড় বেশ দেখা যায়। এদিকে জিনঝাও চিলড্রেন্স লাইব্রেরিতেও দর্শনার্থীরা খুঁজে পায় চীনের হারানো ইতিহাস ঐতিহ্য। অন্যদিকে প্যারিসে এয়ার শো গেল সোমবার শুরু হয়ে চলে ২২ জুন পর্যন্ত। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন।
এই আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দা জন ও এমি হিগেন্সের বাড়ির চত্বরে একটি বিশাল ওক গাছ কেটে পেন্সিলের ভাস্কর্য গড়ে। ওক গাছটি কয়েক বছর আগে এক ঝড়ে ভেঙে পড়েছিল। প্রিয় গাছটি ভেঙে পড়লেও ভেঙে পড়েনি টি জন ও এমি দম্পতি। গাছটিকে নতুন জীবন দিতে চেয়েছেন তারা। আমরা একটি গাছের গল্পকে তুলে ধরেছি এই আয়োজনে। বিশাল এই পেন্সিলের মাধ্যমে নতুন লাভ লেটার বা থ্যাংক ইউ নোট লিখতে অঙ্ক কষতে পারবো। তেমন কল্পনা থেকেই এই উদ্যোগ। এই দম্পতির বাড়ির চত্বরে গাছটিকে ঘিরে নেওয়া হয় নানা আয়োজন। ভাস্কর্য তৈরির দায়িত্ব দেওয়া হয় নামকরা ভাস্কর কার্টিস ইংভলস্টাডকে। যে কোনো ধর্মীয় আচারে কোনো কিছু উৎসর্গ করতে হয়। এক্ষেত্রে বিশাল পেন্সিলটির অগ্রভাগ বিসর্জন দেই আমরা। এরপর আগত অতিথিদের পেন্সিলের অংশবিশেষ শুভেচ্ছা হিসেবে উপহার দিই আমরা। গাছটিকে বিশাল পেন্সিলের আকার দেওয়ার পর তা শার্প করার যে উৎসব হয় তা ছিল বর্ণিল। কেউ কেউ পেন্সিলের, আবার কেউ শার্পনারের ড্রেস পরে হাজির হন। মিনোপলিসের আইকন তারকা গায়ক প্রিন্সকেও স্মরণ করা হয় এই উৎসবে। এই উৎসবের মাধ্যমে প্রতি বছর বিশাল পেন্সিলটিকে 3 থেকে 10 ইঞ্চি চোখা করা হয়। এতে ধীরে ধীরে ছোট হচ্ছে পেন্সিল আকারের গাছটি। এদিকে দ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল চীনের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এটি ডুয়ানু ফেস্টিভ্যাল নামেও পরিচিত। প্রাচীন চাইনিজ কবি কু ইয়নকে স্মরণ করতে এই উৎসবের আয়োজন করা হয়। চীনের সাংস্কৃতিক পর্যটনের এখন বেশ প্রসার হয়েছে। দেশটির ঐতিহ্যবাহী পর্যটন স্পটে তাই এখন বেশ ভিড়। একই সাথে চীনের লাইভ পারফরমেন্স ইন্ডাস্ট্রির মাধ্যমেও চীনের সংস্কৃতি ও পর্যটন বিকাশ লাভ করছে। পারফর্মিং আর্টস অ্যান্ড বেইজিং পিপলস আর্ট থিয়েটার সহ অনেক বড় বড় মঞ্চেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখা যায়। অন্যদিকে 3 দিন ব্যাপী এক এয়ার শো হয়ে গেল ফ্রান্সের লবর্গেট বিমানবন্দরে। এখানে হাজির হয়েছিল নতুন প্রযুক্তি ও বিভিন্ন উড়োজাহাজ, বিশ্বের 48টি দেশের দর্শনার্থী ও এভিয়েশন বিশেষজ্ঞ। বাণিজ্যিক ও সামরিক বিমান, ড্রোন সহ বিভিন্ন আকাশ প্রযুক্তি তুলে ধরা হয় এই আন্তর্জাতিক এয়ার শোতে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।